প্রতিবাদ যখন রঙে আঁকা হয় দেয়ালের বার্তায়, যখন শব্দের ভেতর জ্বলে ওঠে আগুনে আগুনের কবিতা, যখন কণ্ঠস্বর হয়ে ওঠে সাহসের প্রতিধ্বনি, মনের মধ্যে জমে থাকা ক্ষোভ রূপ নেয় আন্দোলনে, তখন সব মিলে জন্ম নেয় এক অদম্য জাগরণ। ৩৬ জুলাই আমাদের গণ অভ্যুত্থানের ভাষা। আমরা ফিরে দেখব সেই সাহসী দিনগুলো যেখানে বিক্ষোভ, সঙ্গীত, শিল্প, গণমাধ্যম আর ছাত্র জনতার কণ্ঠ একসাথে গড়ে তুলেছিল অপ্রতিরোধ্য প্রতিরোধের ভাষা। ৩৬ জুলাই আমাদের প্রতিবাদের ভাষা। ৩৬ জুলাই আমার প্রতিরোধের আগুন। শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ প্রতিরোধের ক্যানভাস অনুষ্ঠানে। ২৪-এর হয়ে যাওয়া গণঅভ্যুত্থানে যা যা হয়েছে তার পেছনে অনেক বড় একটি শক্তি হিসেবে কাজ করেছে তারুণ্য। এবং আমরা চ্যানেল পরিবার সবসময় তারুণ্যের কথা বলে থাকি এবং তারুণ্যে বিশ্বাস করে থাকি। এই তরুণদের যারা প্রতিনিধিত্ব করেছে তাদের সবাইকে তো আমরা এই সেটে আনতে পারবো না, তবে চেষ্টা করেছি তাদের মধ্যে থেকে দুজন প্রতিনিধিকে আজকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানে আপনাদের সামনে তাদের সঙ্গে বসে কিছু কথা বলবার জন্য। এবং সেই আয়োজনটাই আছে আমরা আজকে রয়েছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই আজকের এই আলোচনায়। এবং আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমার ঠিক বরাবর যিনি বসে আছেন, তাকে আপনি অবশ্যই চিনবেন নিশ্চয়ই। তিনি একজন ফিল্ম মেকার, একজন সৃজনশীল মানুষ এবং প্রত্যেকটি ক্রাইসিসের ক্ষেত্রে প্রিয় দর্শক আমরা দেখে থাকি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যারা কর্মী বলি বা যারা সৃজনশীল মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের ক্রাফটম্যানশিপের মধ্য দিয়ে সেই ক্রাইসিসের সময়টিকে তুলে ধরবার চেষ্টা করেছেন বা প্রতিবাদ করবার চেষ্টা করেছেন। এবং হাতিয়ার হিসেবে যদি বলি, বেছে নিয়েছেন তার ক্রাফটকে, এবং সেটি এই গণঅভ্যুত্থানে হয়েছে গতবার। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাতা, চলচ্চিত্রকার ধ্রুব হাসান, এবং সেই সঙ্গে রয়েছেন স্থপতি সাদিয়া তারান্নুম। আমি দুজনকে স্বাগত জানাতে চাই আমাদের আজকের এই প্রতিরোধের ক্যানভাস অনুষ্ঠানে। দেশে অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই হচ্ছে, তো আমরা সেটাতে যাব না। আমরা তারুণ্যের শক্তিতে বিশ্বাস করি, শুরুতেই বলেছি, এবং সেই জায়গা থেকে আপনারা আপনাদের কাজগুলো করে এসেছেন। এবং যেটি বলছিলাম যে যার যার জায়গা থেকে কেউ কলম তুলেছেন, কেউ গ্রাফিটি করেছেন, এবং সেই বিষয়গুলি কীভাবে ইম্প্যাক্ট করেছিল সেই সময়টিতে, সেটাই যদি আজকে আলোচনার শুরুতে বিষয় হয়। আমি যদি সাদিয়ার কাছে একটু আসতে চাই, স্থপতি তো আপনি বটেই, কিন্তু সেই জায়গা থেকে আপনার গ্রাফিটি কীভাবে সেই সময় কোন অনুভূতি থেকে আপনি শুরু করেছিলেন, সেই জায়গাটি যদি আজকে একটু হাইলাইট করতে চাই। আমি স্থপতি এবং শিল্পীও, আসলে পেন্টিং, আঁকা আঁকি এগুলো একটু চেষ্টা করি। তখন যেটা হচ্ছিল যে শুরুতে আমরা কিন্তু ফেসবুকে কিছু ভিডিও বা এগুলো থ্রুতে আমরা যারা ইয়াংস্টার বা আমরা দেখতে পাচ্ছিলাম যে এরকম জাহাঙ্গীরনগর এটা বা এটা মানে কিছু মানে অপারেশন হচ্ছে বা যাই হচ্ছে, তো আমাদের জায়গা থেকে দেখছিলাম যে আমরা যেটাই করি কোনোভাবে এটা আর কি মানুষকে রিচ করা সম্ভব হচ্ছিল না। তো কি করা যায়, এই যেভাবে করে মানে পুলিশরা এসে রাস্তায় পুরো ঘিরে ফেলছে, এবং বড়দেরকে বলছি, বড়রা দেখা গেছে যে আমার খুবই ক্লোজ রিলেটিভ, বড়কেও সে ফোন দিয়ে বলছে যে এরকম পোস্ট দিচ্ছ কেন তোমরা, এটা তো সত্যি না, এগুলো সব প্রপাগান্ডা। তখনকার সময়টা মানে মাস স্কেলকে বোঝানো বা এরকম কিছু করার বা আমাদের রেভলিউশনের শুরুতে কিন্তু আর কোনো মাধ্যম ছিল না। আমরা আঁকাআঁকি করি, তো আমাদের মাধ্যম কিন্তু আঁকাআঁকি করাই বা মানুষকে দেখানোর জন্য ওই জায়গাটাই ছিল। তো আমরা শুরুতে এরকম মানে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ খুলি যে আচ্ছা এরকম গ্রাফিটি করা যায় নাকি। ওটাতেই কিন্তু দেখা যাচ্ছিল যে অনেক মানুষ চাচ্ছে, কিন্তু ওরা দেখা যাচ্ছে যে আসবে নাকি আসবে না, শুরুতে এরকম ভয় ছিল একটা। আস্তে আস্তে দেখা গেল যে কিছুদিন পর যখন আরো আন্দোলন বাড়া শুরু, মানে আন্দোলন তো না, মানে আর কি এরকম অপারেশনটা আরো বেশি বাড়া শুরু হলো, তখন দেখা গেছে সবাই সবার জায়গা থেকে আমরা মানে কাউকে জানাচ্ছি বা জানাচ্ছিও না, আমরা নিজেরা নেমে যাচ্ছি। বা কি ওই যেমন আমরা মানে আমি তো ব্র্যাকের অ্যালামনাই, তো ব্র্যাক ইউনিভার্সিটির যে জুনিয়ররা ওরা গিয়ে আমার মানে ওদের গ্রুপে আমাকে অ্যাড করে, যেহেতু আমি এটা নিয়ে খুব ভোকাল ছিলাম। তো তখন দেখি যে ওরা এরকম আন্দোলনে যাবে, প্লাস আমাদের কিছু ভাই ব্রাদার যারা ছিল ওরা সবাই মিলে আমরা আর কি গ্রাফিটির জিনিসপাতি নিয়ে আমরা নেমে যাই। এই যে রাস্তায় যখন নামলেন তখন আসলে হোয়াট ওয়াজ দ্য আইডিয়া যে আমি, বিকজ ইট ওয়াজ রিস্কি, হ্যাঁ তাই না? তো আমি সেই জায়গাটা রিস্কি ছিল, কিন্তু তখন তো একদম মানে রক্ত গরম ছিল আমাদের যে কিছু একটা করতে হবে, কি করব, এখন তো আমরা গোলাগুলি করতে পারবো না, তাই না? আমাদের অস্ত্র তো এই গ্রাফিটির স্প্রে বা আমাদের তো কথাটাই আমাদের সব মানে অস্ত্র। সো আমাদের তখন যে আমরা কিভাবে আমাদের যত অ্যাঙ্গার যত কিছু আছে আমরা সব গিয়ে ওয়ালে লেখা শুরু করলাম যে মানে স্বৈরাচার নিপা যাক বা যা যা যত।
কথা আছে তখনের। তো ওইটা থেকে আস্তে আস্তে সব জায়গায় দেখলাম যে আমরাই শুরু করেছি এমন না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু একসাথেই শুরু হয়েছে, বিভিন্ন ভার্সিটির ওরাও শুরু করছে, মানে সবাই সবার জায়গা থেকেই আসলে এই জিনিসটা শুরু হয় এবং পুরো দেশ এক হয়েছে। আমি একটু আপনার কাছে আসতে চাই, একজন নির্মাতার জায়গা থেকে তো অনেক সুযোগ থাকে অনেক কিছু মানুষকে দেখাবার, সবচেয়ে বেশি থাকে আমার কাছে মনে হয় অনেক বড় ক্যানভাসে। তো আপনাকে আসলে কোন জায়গাটি মনে হয়েছে যে আমি এই জায়গা থেকে আমার আসলে এই জিনিসটাতে আগানো উচিত, কোন দিনটা বা কোন ক্ষণটা আপনার মনে হয়েছিল? গত 16 বছর বা এর আগে থেকেও এই সিচুয়েশনটাকে আমি বলি আর কি, যে আমরা কমফোর্টেবলে নাম ছিলাম। এটা পিঙ্ক ফ্লয়েডের একটা বিখ্যাত গান আছে, উই অল আর কমফোর্টেবলে নাম। সো ওইটার দায় আমি এড়াতে পারি না। তো ধরেন এই নামনেসের মধ্যে ধরেন মনে হচ্ছে ভালোই তো চলছিল, জি, এবং আমরা ধরেন পরপর শেষের ইলেকশন দেখে আমরা খুব মর্মাহত হই। আসলে এটা প্রথম ট্রিগার করে নিরাপদ সড়ক আন্দোলন থেকে। ওকে, তখন থেকে আসলে জিনিসটা মনে হয় যে দিস ইজ নট গোয়িং রাইট, দ্য ওয়ে গভর্নমেন্ট ইজ রানিং দ্য শো ইজ নট, ইট শুড নট বি। তো তখনও কিন্তু আমরা ভোকাল ছিলাম না। জুলাইতে আমার, জানেন যে আমি ফিল্ম মেকার, আমার জুলাইতেই আমার ফিল্মটা রিলিজ হয় তেহরানে, ফাতিমা। তো আমি ফিল্ম নিয়েই, আর ফাতিমার একটা লম্বা জার্নি আছে, হিস্ট্রি আছে। আমি একটা মুক্তিযুদ্ধের ছবি বানাতে গেছিলাম, তো ওখান থেকে ধরেন আমি রিয়েলাইজ করছি যারা মুক্তিযুদ্ধের কথা বলে তারাই সবচেয়ে মুক্তিযুদ্ধের শত্রু হয়ে উঠছেন। ওরা আসলে এটা বিলিভ করেন না। এই যে আমি রিয়েলাইজ করছি, এটা আমার খুব পার্সোনালি রিয়েলাইজ করছি। সেই পার্সোনাল রিয়েলাইজটা আমি আমার ছবির মধ্যে একভাবে স্ট্রাগলটা তুলে ধরছি থ্রু এ আর্টিস্ট। যখন জুলাই মাসে এই পরপর এই ঘটনা ঘটলো, বিশেষ করে আবু সাইদ যেদিন মারা গেল তার 2-3 দিন আগে মনে আমি দেশে ফিরছি। এইটা আমাকে এত শক করছে, আমি যেহেতু পেইন্টার, আমি ইমিডিয়েটলি আমার হচ্ছে আমার পক্ষে তো সম্ভব না কিছু করা, আমি জানতাম না যে এত মানুষ নামবে। আমি একটা বড় ক্যানভাসে ছবি আঁকা শুরু করলাম অ্যাবস্ট্রাক্ট ফর্মে। কিন্তু প্যারালালি দেখছি যে মানুষ নামছে। তখন আমরা বিভিন্ন সার্কেলে বিভিন্নভাবে ফোনে কথা বলছি যে কি করা যায়, উই শুড নট কিপ কোয়াইট। তখন আমরা কেউ ভয় পাচ্ছে, কেউ এই করছে সেই করছে, আমরা ইনডিসিশনে ভুগতেছি। এর মধ্যে আমাদের একটা গ্রুপ ছিল, একটা ফ্যাব বলে একটা গ্রুপ ছিল, যারা আমরা ফিল্ম সংস্কার নিয়ে একটা গ্রুপ করছিলাম আগের গভর্নমেন্টের সময়। আমরা একবার একটা শো করছিলাম আপনার বাংলা একাডেমিতে, ওইটাতে প্রায় 400-500 মানুষজন ছিল। ওইখানে আকরাম ভাই, ফিল্ম মেকার আকরাম ভাই প্রথম বললো যে আমাদের কিছু একটা স্টেটমেন্ট দেওয়া উচিত, এভাবে চলতে পারে না। সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিই, হ্যাঁ আমাদের অবশ্যই দেওয়া উচিত, এবং কি করা উচিত বলা উচিত। দেখি যে মানুষের শুধু মুখটা বন্ধ ছিল, একজন বলছে, এরপরে 30 জন 40 জন বললো যে উই শুড ডু সামথিং। তারপর আমরা পরের দিনে বসলাম, বসে ইমিডিয়েটলি ঠিক করলাম। তখন আমি খুব অবাক হয়েছি যে জুলাইয়ের আন্দোলনটা, এটা কিন্তু যত যাই বলুক, সিআইএ প্যাট্রন যত যাই বলুক, এটা ডানপন্থী বিভিন্ন গ্রুপ, ইন্ধন, আমি এরকম গণজাগরণ আমার জীবনে দেখিনি। ছাত্র, শ্রমিক, জনতা, ফিল্ম মেকার কে ছিল না, কারণ মানুষ আর নিতে পারতেছিল না। মানে গণতান্ত্রিক স্বৈরাচারের এত ভয়াবহ রূপ এটা আমরা আগে কখনো দেখি নাই। ছাত্ররাই কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়েছে। এটা কিন্তু মানে এইটা আমার কাছে খুব অভূতপূর্ব। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 7-8-এ পড়ি, তখন 90-এর গণ আন্দোলন দেখছি, এবং নিজের অবস্থা থেকে না বুঝেই শরিক ছিলাম। তারপর আমরা ডিজার্টেড হই, এমন ডিজার্টেড হই আমি কিন্তু একসময় দেশেরও চলে যাই। আচ্ছা, তারপর কিন্তু আমি আবার হোপ নিয়ে দেশে ফিরি। তারপর যখন এই চক্র এমন জায়গায় গেল, চেতনা বিক্রি করতে করতে এমন জায়গায় নিয়ে গেল, এটাকে আর নেওয়া যাচ্ছিল না, তখন আসলে আমরা রাস্তায় নামি। আপনার কাছে আসতে চাই, যেমনটি উনি বলছিলেন যে আমি তো জানলাম যে আপনি কিভাবে বের হলেন, এরপরে আজকে যদি তাকাই, আজকে যদি জিজ্ঞেস করি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আজকের জুলাই কেমন দেখছেন? আমরা ধরেন ওই সময় যারা রাস্তায় নামি, আমরা কিন্তু কেউ কোনো এক্সপেকটেশন বা অনেক কিছু করে ফেলবো এরকম কোনো আশা নিয়ে নামিনি। কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্নটা করে আজকাল যে হ্যাঁ সেই সময় তো তোমরা খুব এরকম করছো, এখন কি অবস্থা। মানে আমি বলতে চাচ্ছি না কি অবস্থা, কারণ আমি হচ্ছে আমার জায়গা থেকে যতটুকু দেখি, ওই সময় একটা দেশের যে মানে রক্ষাকর্তা, আমরা যে হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করবে, তাই না, আমাদের দেশের যেই প্রধান বা সে যখন এই ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে স্কুল কলেজ সবাইকে মারতেছে, আমরা নিজের চোখে দেখতেছি যে লিটারেলি গুলি করে মেরে ফেলছে। এবং মানে একটা আছে যে 18-তে যখন সড়ক আন্দোলন হচ্ছিল, তখনও কিন্তু বাচ্চা কাচ্চারা প্রোটেস্ট করতে নামে এবং ওদেরকে মেরে টেরে সরায় দেয়, এবং সামহাও এটা তখন ধামাচাপা হয়ে যায়। কিন্তু আমরা যারা কাছে থেকে এরকম জুনিয়রদের সাথে টাচে ছিলাম বা জেনেছি যে অ্যাকচুয়ালি ওরা রাস্তায় নামে, ওরা মার খায়, তখন তো আমরা জানি যে আসলে কি হচ্ছে। সো ভিতরে ভিতরে কিন্তু ওই এটা আমাদের ভিতর ছিল যে আমাদের রাগটা, ক্ষোভটা, যে এরকম হ্যাঁ আগুনটা, তো ওইটাই যখন এরকম
সালে এসে বা লাস্ট জুলাই যেটা হয় যে একদম সরাসরি সবাই আমরা দেখছি যে একদম মেরেই ফেললো একটা মানুষকে, আবু সাইদকে যখন মারা হলো বা আস্তে আস্তে অনেক মানুষকে, তখন হচ্ছে আমরা কিন্তু কোনো একটা কিছুর এক্সপেকটেশনে যে দেশ একদম বদল করে ফেলবো। ওই দিন কিন্তু 6 জন মানুষকে মারছে, কিন্তু আমরা আবু সাইদকে জানি, কিন্তু ওই দিনই 6 জন মানুষকে সারা দেশে মারছে। আর আরো তো আছে, ওটা তো যারা ধরেন কোনো স্টুডেন্ট না বা এরকম রাস্তাঘাটের মানুষ তো অহরহ এরকম ঝালমুড়িওয়ালা, হ্যাঁ ইভেন আমাদের এলাকার ঝালমুড়িওয়ালা হচ্ছে গিয়ে এরকম মানে সে ভয়ে 3 দিন হচ্ছে নামেনি রাস্তায়, এবং পরের দিন তার ফ্যামিলি কি খাবে সে জানে না, সো তারপর বাধ্য হয়ে সে ভয়ে নামছে এবং ওই দিনই সে গুলি খায়। সো মানে এটা খুবই প্যাথেটিক আর কি। তো ওই সময় আসলে আমাদের কিন্তু এরকম কোনো আশা বা কিছু ছিল না, আমাদের ওই সময় এইটাই ছিল যে আমাদের আর কি আগে মুক্ত হতে হবে, তারপরটা কি হবে সেটা আমরা দেখব। এই দমবন্ধ করার সিচুয়েশন আর না, এটাই উই শুড ওভারকাম। সেটাই। আর হচ্ছে যে এখন 1 বছরে ধরেন এত মানে পলিটিক্যাল দিক থেকে যদি বলি যে এত দল এতদিন ধরে একটা স্বৈরাচার যে সবাইকে দমন করে চেপে রাখছে, সবাই কথা বলবে, এটা একটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি, তাই না? সবার কথা বলার অধিকার আছে, সবাই বলবে, সবাই বলতে চাবে। সো এইটা একটা কেওস, এটা আসলে কোন দিকে যাবে কি হবে এটা আসলে বলা যায় না। এবং আমি একটু শিল্পের জায়গাতে যদি আসি, আমি যেমন শুরুতে বলছিলাম শিল্পী সমাজ যখন কোনো কিছু নিয়ে আগায় তখন তার ক্রাফট হয় তার শিল্পটা, এবং সেটার প্রভাব, সেটার ইম্প্যাক্টটা, যেমনটা আমরা বলছি প্রতিরোধের ক্যানভাস যদি বলতে থাকি, সেখানে যদি জিজ্ঞেস করি যে তখন আসলে শিল্পের জায়গাটা আসলে কতটুকু ইম্প্যাক্ট করে কোনো ক্রাইসিস মুভমেন্টে দেশকে সেই জায়গাতে নেওয়ার জন্য বা সেই জায়গাতে যাবার জন্য, সেই প্রত্যাশা নিয়ে। আমরা কেউ পলিটিশিয়ান না, আমরা যখন শিল্পকর্ম করতে গিয়ে পলিটিক্যাল হয়ে উঠি, এটা সবসময় একটা ভয় থাকে এটা ক্যানভাসিং হয়ে যাচ্ছে কিনা, লাইক পোস্টারিং হয়ে যাচ্ছে কিনা। শিল্পের দায় কিন্তু পোস্টারিং না, শিল্পের দায় কিন্তু ক্যানভাসিং না, আমার কাজ কিন্তু পলিটিশিয়ানের কাজ না। অলসো আর্ট ইজ এ পলিটিক্স। তো এই পলিটিক্স আর্টিস্টিক ওয়েতে পলিটিক্সটা হওয়া উচিত। আমরা দৃশ্য মাধ্যম নামে যে গ্রুপটা থেকে আমরা আসলে নেমেছিলাম, সমস্ত মাধ্যমের মানুষকে এক করে আমরা যে ফিল্ম ফেস্টিভ্যালটা করলাম, এইখানে খুব অবাক করার বিষয় হলো এখানে 21টা ফিল্ম জমা পড়েছে, তো মাত্র 2টা ছবি ছাড়া আমি দেখলাম সমস্ত ছবি সেলফ ফাইন্যান্স। ওয়াও, মানে আমার অবাক লাগছে। এবং সবাই এই তাড়না থেকে, এবং কোনো সাবজেক্টে, একই সাবজেক্টে একজন দুজন তিনজন কাজ করেছে, কার সঙ্গে কার কোনো রিলেশন নাই। ওকে। এবং এখানে অ্যামেজিং ফিল্ম বলতে পারেন যে বেশ ভালো লেভেলের। তো এইটা গণজাগরণ না হলে নিজের দায় থেকে এরকম ছবি হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমি বলবো না যে এখানে সব ফিল্ম আর্টের বিবেচনায় উতরায় যাবে, তা না, কিন্তু এটা একটা অ্যামেজিং ঘটনা। উইদাউট সোশ্যাল প্যাট্রন, উইদাউট গভর্নমেন্ট প্যাট্রন, মানুষের দায় থেকে মানুষ এতগুলো ফিল্ম বানায় ফেলছে ইন্ডিপেন্ডেন্টলি, এইটা আমি দেখিনি আগে কখনো। যে স্লোগান, যে গ্রাফিটি, যে এইগুলি খুবই নতুনত্ব। যেমন দেশটা কারো বাপের না, রিকানেক্ট করা, নাটক কম করো প্রিয়, সো ইটস রিকানেক্টিং এভরিথিং। হ্যাঁ, তারপরে আপনার 71-এর স্লোগান নতুন করে আসছে নতুন ভাবে, এটা তো রেটোরিক আছে এখানে, নানাভাবে মিমিক করা আছে, এবং দেখেন সাচ ইন্টেলিজেন্টলি প্লে। সো এইটা কিন্তু সেলুট করার মতো ব্যাপার যে ইয়াং জেনারেশন অনেক কিছু হয়তো আমরা খারাপ কথা বলি বিকজ সোসাইটিটা তিলে তিলে ধ্বংস হয়েছে, কিন্তু এদের যে পজিটিভ সাইড এটা আমরা অ্যাপ্রিশিয়েট করতে চাই না। আমি গ্রাফিটির জায়গায় যদি আসি, যেমন নির্মাতা বলছিলেন যে গ্রাফিটি এবার যুক্ত হয়েছে, এবং সেই জায়গাতে গ্রাফিটি কতটুকু ইম্প্যাক্ট করেছে, বা আপনি ব্যক্তিগত জায়গা থেকে শিল্পী হিসেবে কি বলবেন আজকে? অলরেডি ভাইয়া অনেক কিছু বলে দিয়েছে আর কি, যে নাটক কম করো প্রিয় বা হচ্ছে কি গ্রাফিটিতে যে কথাগুলো উঠে এসেছে ওই সময় কিন্তু কনটেক্সচুয়াল কথা যাই ছিল, এই যে ভাতের হোটেল বা এরকম যেটাই ছিল সব কিন্তু সাথে সাথে মানুষ গ্রাফিটিতে সবাইকে মানে সবাই জেনে যাচ্ছে, এটা কিন্তু মানে একদম খুবই ওই সময় যারা আমরা এক্সপিরিয়েন্স করেছি সামনে থেকে, এটা কিন্তু খুবই মানে সেটাই মানে গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার ছিল যে এতগুলা মানুষ একসাথে হচ্ছে গিয়ে এরকম আস্তে আস্তে গণজাগরণ যেটা বা গণ অভ্যুত্থান পুরো এরকম একটা ব্যাপার ঘটে। এটাতে কিন্তু ধরেন গ্রাফিটি বা শিল্প বা সব কিছুরই কিন্তু ইনফ্লুয়েন্স ছিল, মানে না হলে আসলে আমরা ধরেন একটা চেতনা আমাদের ভিতর থাকে, কিন্তু সবাইকে একসাথে একই গ্রাউন্ডে আনার জন্য একটা কথা, যেটা আমি কন্টিনিউয়াস হেঁটে যাচ্ছি, আমি রাস্তা দিয়ে ওই কথাটা দেখতেছি, ওটা আমাকে আবার মনে করে দিচ্ছে যে আচ্ছা হ্যাঁ এই জিনিসটা তো আছে। ওইখানের দিক থেকে তো একটা অনেক বেশি সবাইকে ধরে রাখার একটা ব্যাপার থাকে আর কি, যে পুরো একটা বিপ্লবে ধরেন আগে কি হতো, যুদ্ধের সময় কিন্তু রেডিও ছিল, কন্টিনিউয়াস রেডিওতে আমরা ইভেন একটা সময় যখন ফেসবুক বন্ধ হয়ে যায়, ইন্টারনেট বন্ধ হয়ে যায়, মানে আমরা চিন্তা করলাম যে রেডিও কি বানানো যায় নাকি, মানে তখন এর পাগলামি ছিল আর কি, সম্ভব হয় না। এই যে আমি যদি একটু ডিটেইলে জিজ্ঞেস করি যে সেই সময় যে গ্রাফিটিগুলো করা হয়েছে, যে সেন্টেন্সগুলো ছোট্ট ছোট্ট করে অনেক কথা বলেছে, সেই জিনিসগুলো যখন লেখা হয়েছে তখন কি কোনো
কিছু বাছাই করতেছে নাকি যা মনে এসেছিল? এটা কিন্তু কেউ out of the ডিসিশন anger? নেয়নি, Okay. মানে যার যেটা মনে হয়েছে স্প্রে পেন নিয়ে মানে লেখা শুরু, বা রং তুলি দিয়ে যে যেভাবে পেরেছে মানে আঁকছে, মানে তখন কোনো কিছু কিন্তু ডিসাইড করার কিছু নাই। আসলে ওই সময় যে আমি ট্রেন্ড আর্টিস্ট দেখে আমি আঁকছি এরকম না, মানে স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে ভার্সিটি সবাই যে যেখান থেকে পাচ্ছে ওইখান থেকেই আসলে মানে আর্ট যেটা প্রপার শিল্প যেটা বলি। 71-এর গান ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়, সেম লাইন এখানে রেটোরিক ভাবে আসে খুব ইন্টারেস্টিংলি, পুলিশ চেপে ধরছে মুখ যে ওরা আমার মুখের ভাষা কায়রা অনেকবার নিতে চায়। এসেছিল শুরুতে। দেখেন সাচ এ নাইসলি কানেক্টেড। দেখেন এটা বড় গণ অভ্যুত্থান, একটা এক্সাম্পল দেওয়া লাগে না। এক্সাম্পল এরকম 71-এ তখন কিন্তু ফেসবুক ছিল না, কিন্তু দেখেন কবিরা কবিতা লিখেছেন, শিল্পীরা আর্ট করেছেন, আবার ইয়ারা লেখকরা এবং ইয়ারা ওরা কিন্তু যেমন আল মাহমুদের কথা বলতো 69-এর ছড়া, আমি একটা এক্সাম্পল দিই, ইত্তেফাকে ওনার ছড়া প্রকাশিত হয়, উনি পরের দিন হেঁটে যাচ্ছেন, দেখেছি ওনার ছড়া মনে হচ্ছে, এবং উনি শুনতে ওনার ছড়া স্লোগানের মাঝখানে সবাই গণসঙ্গীতের মতো গাইছে, ওনার নাকি এত ভালো লেগেছেন, উনি খুবই আবেগ আপ্লুত। এর মধ্যে প্রেসম্যান এসে বলে কি ইত্তেফাক তো বন্ধ করে দিছে। দেখেন একটা আর্টিস্ট সে গতকাল লিখছে আজকে সেটা মানে আপনার ভাইরাল, এখন তো নতুন ওয়ার্ড ভাইরাল, তখন কিন্তু ইন দ্যাট পিরিয়ড এটা কিন্তু গণমানুষের চলে গেছে। এখন তো ফেসবুকের দুনিয়া, এখন আপনি যদি মানুষের প্রাণের কথা বলেন এটা কয়েক সেকেন্ড লাগে এটা ভাইরাল হইতে আসলে। তাও কিন্তু ছাত্র সমাজ থেমেছিল না, তারা রেডিও বানাবার চিন্তা করছিল। দেখেন এমন কিভাবেই কানেক্ট করছে ডট, এবং 71 2024 এইটা এইরকম তুলনা না, 71 অবশ্যই আমাদের চিরদার্য, 71 ইন্সপায়ার্ড, কিন্তু আমরা কিন্তু 71 ইন্সপিরেশনেও আসলে জুলাই ঘটছে, মুক্তির মন্দির সোপানো তলে। মজার ব্যাপার হলো এইখানেও কিন্তু সেম ঘটনা ঘটছে। আপনি ওনার সঙ্গে আমার পরিচয় নাই, ওনার সঙ্গে পরিচয় নাই, যার মতো করে সে তার মতো করে দেখে তো মা আমরা তো সেম ল্যাঙ্গুয়েজে কথা বলছি, ইজ বিকজ অফ গণ অভ্যুত্থান বলে। পুরো জায়গা থেকে পুরো স্কোয়ারে যদি আমি জিজ্ঞেস করি যে আসলে এখন কোথায় দেখছেন বা কেমন আছেন আসলে আপনি সেই? আমি সংক্ষেপে যদি বলি, স্বপ্নভঙ্গ তো আমরা ছোটবেলায় হয়েছে, 90 সালে স্বপ্নভঙ্গ হয়েছে যে আসলে গণ অভ্যুত্থান হলে যারা প্রশাসক ওরা এটাকে ডিরাইল করেন, মানে নানা আমলাতন্ত্র, নানা পকেট আছে, এটা আসলে শেষ পর্যন্ত মানুষের মুক্তিটা সহজে আসে না। জুলাইয়ের অনেক বড় ঘটনা, এই ঘটনার পরে যেহেতু আমার একটা বয়স, মিডল এজ ক্রস করে ফেলছি, আমি ঠিক স্টুডেন্টের মতো মনে করি না কালকে সকালে আসলে পূর্ণাঙ্গ বিপ্লবী চেহারা দেখবো, এটা আমি কখনোই মনে করি না, তখনও মনে করি না, এখনো মনে করি না। আমার মনে হয় যে একটা প্রসেস। সো আমাদের প্রত্যেকটা মানুষ যদি কনসাস হয় তাহলে সুদিন আসবে, সেই সুদিন কত দিন পরে আসবে আমি জানি না। সাদিয়া এই ব্যাপারে কি মানে মত রাখেন? এটাকে ধরেন বিপ্লব বলেন বা না বলেন, কিন্তু বিপ্লবের পর প্রতি বিপ্লব আসে, যেভাবে বলেন একটা একদম সাথে সাথে তো এমন না যে একটা ম্যাজিকের মতো সব মানে ঠিকঠাক হয়ে যাবে, যে এখনই একজন কোনো মানে হিরো চলে এসে নায়ক মুভির মতো যে সেই আমাদের মানে হিরো যার দিকে আমরা তাকাবো। সো এটা একটু টাইম লাগবে, এটা একটু সময় দিয়ে যাবে, বাট মানে আমি খুবই পজিটিভ এটার ব্যাপারে। এখনো জুলাই রেভলিউশনের পর যা হচ্ছে আমি বলবো না যে খুব খারাপ হচ্ছে, আরো খারাপ হয়তো বা হতেও পারতো। তো আমি বলি যে যা হবে ভালোর জন্যই হবে, জানি না কি হবে এখনো। আজকে যদি জিজ্ঞেস করে এই জুলাইতে বসে স্বপ্ন কি দেখছেন আসলে? আমি একদম সলিডলি দুইটা স্বপ্নের কথা বলি। আমি আমার সাংস্কৃতিক সংস্কার চাই। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সাংস্কৃতিক সংস্কার কোনো কমিশনই বানায় নাই, আপনি শিক্ষা কমিশন বানান নাই, আপনি সংস্কৃতি সংস্কার কমিশন বানান নাই। এইটা কিন্তু একটা জাতির ব্যাকবোন, এইটা ব্যাকবোন সোজা না হলে আমরা সোজা হতে পারবো না, সত্যি। নাম্বার 1। নাম্বার 2, যেহেতু আমি ফিল্ম মেকার, আমি আসলে হাত পেতে সিনেমা বানানোর পক্ষের মানুষ না। আমরা ইন্ডাস্ট্রির বক্স অফিস, ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন, ফিল্ম কমিশন, আমরা একটা সম্মানের সঙ্গে বসবাস করতে চাই। আমরা কোনো পলিটিক্যাল পার্টির লেজুর ভিত্তি কোনোদিনও করতে চাই না। আমরা এমন একটা সিস্টেম চাই, নিজেরা ব্যাংক থেকে টাকা নিব, ছবি বানাবো, ব্যবসা করলে টাকা 10টা সিনেমা বানালে 3টে সিনেমা লস খাবে, 7টা সিনেমা লাভ হবে। আমরা একটা সুন্দর ইন্ডাস্ট্রি দেখতে চাই, নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। আমরা সাউথ এশিয়ান একটা প্রপার স্ট্রং ভয়েস হয়ে উঠতে চাই, আমাদের ওন ল্যাঙ্গুয়েজ তৈরি করতে চাই। এটা আমি একা বলছি না, এটা আমরা বলছি, বিকজ এইটা হলেই না আমরা বেঁচে থাকবো প্রপারলি। কারণ বুড়া বয়সে আমাকে অনুদান দিবে, আমাকে টাকা দিবে, ওটা দিয়ে আমি হাসবো, আমাকে টিটকারি করবে, সারা জীবন করছো এই তোমার ফল,
এইটা আসলে শেষ হওয়া উচিত। সাদিয়ার কাছে জানতে চাইবো যে আপনারও কি তাই মত? হ্যাঁ, আমার অনেকটাই এরকম। স্বপ্নটাও সাথে আমি বলবেন আরেকটু নিশ্চয়ই। অ্যাড করতে চাই যে ধরেন আমরা যারা শিল্পী বা শিল্পমনা, আমরা চাই যে আমরা যেন আমাদের শিল্পটা বা সংস্কৃতি মানে সাংস্কৃতিক যেসব জিনিস আছে যেমন ছবি আঁকা, গান বাজনা করা বা শোজ, এগুলো skills। সবই যেন করতে পারি এবং সব ধরনের মানে একটু লিবারেল ভিউ চাই আমরা। যেই আসুক, আমরা জানি না কি পলিটিক্যাল মানে হয়তো আমরা অত পলিটিক্স নিয়ে অ্যাক্টিভ থাকি না, যখন এরকম বিপদের সময় আসে দেখা যায় তখনই ঝাঁপিয়ে পড়ে। তো তো আগামী বাংলাদেশের স্বপ্নটা কি আপনার? স্বপ্নটা হচ্ছে এটাই যে মানে ধরেন মিউজিক্যাল শো, যেমন ধরেন শো কিন্তু লাস্ট কবে ঠিকঠাক মতো কোনো কনসার্ট হয়েছে এই 1 বছরে কিন্তু ঠিকঠাক মতো হয়নি। সো অনেক কিছু দিয়ে মানে সাংস্কৃতিক যে ব্যাপারগুলা এগুলাতে যেন কোনো আমরা বাধা ফেস না করি। আরেকটা হচ্ছে যে মানে সিকিউরিটি চাই আমি, ন্যাশনাল সিকিউরিটি যেই আসুক, যেমন ধরেন আমি রাস্তায় বের হতে যেন ভয় না পাই, মানে রাস্তায় যেন আমি সেফলি হাঁটাচলা করতে পারি। এই জিনিসগুলা মানে আমার যে অধিকারগুলা বা একটা নাগরিক হিসেবে বেসিক নাগরিক অধিকার, সেটা যেন আমি ঠিকঠাক মতো পাই। যেই পলিটিক্যাল পার্টি আসুক বা ফিউচারে যেটাই আসুক, বাংলাদেশে এই জিনিসগুলা যেন অ্যাশোর্ড থাকে এবং আমরা সবাই মিলে কালচারাল এবং এডুকেশনাল সবকিছু দিক দিয়ে যেন আগাতে পারি, ওইটার অ্যাসুরেন্স চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আজকে আমাদের এই প্রতিযোগিতার ক্যানভাসের অনুষ্ঠানে এসেছেন এবং নির্মাতাকে ধন্যবাদ এবং স্থপতি সাদিয়া ছিলেন আমাদের সঙ্গে, ছিলেন ধ্রুব। দুজনকে অনেক অনেক ধন্যবাদ সময় বের করে আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় বসবার জন্য এবং আপনাদের অনুভূতিগুলো আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। শুভকামনা দুজনের জন্যই। প্রিয় দর্শক, আপনাদের জন্য রইল শুভকামনা। আপনারা ভালো থাকবেন। বিদায় আজকের মতো।